বিক্রমের সঙ্গে এলার বিয়ে ঠিক করলো দাদু। শুনে রেগে গেল গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নেহা গোরাকে বলে, আমি তো ভেবেছিলাম যে আরেকটা বালাও তুমি আমাকেই পরিয়ে দেবে, কারণ তোমারই তো বউ হওয়ার কথা ছিল আমার। ঠিক তখনই এলা এসে দাঁড়ায়, আর এলাকে দেখেই নেহা গোরাকে জড়িয়ে ধরে আর বলে, গোরা, আর তো মাত্র কটা দিন, তারপরেই তো তুমি আর আমি এক হয়ে যাব। তোমার সবকিছু আমার হবে, আর আমার সবকিছু তোমার হবে। তখন গোরা কিচ্ছু বলে না নেহাকে, এলার দিকে তাকিয়ে থাকে। আর ওইদিকে এলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারপরে এলা সেখান থেকে চলে যায়। ওইদিকে নেহা গোরাকে জড়িয়ে ধরে আছে। তারপরে এলা সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই গোরার দিকে তাকিয়ে থাকে। তখন গোরাও তাকিয়ে থেকে দেখে যে এলা চোখ দিয়ে জল পড়ছে। তারপর দেখা যাবে সকাল হয়ে যায়। এলা সবার জন্য রান্না করেছে। তখন ঐশী বলে, আচ্ছা দিদি ভাই, তোর এত কিছু করার কি দরকার ছিল বলতো? আর তাছাড়া তুই তো মাত্র ৩ সপ্তাহের মেহমান, তাই না এই বাড়িতে? তাই আমি তো সবকিছু করে নিতে পারতাম। তখন এলা বলে, ঐশী, তুইও নেহা আর মিস্টার সেনের মতো আমার যাওয়ার দিন গুনছিস? তখন ঐশী বলে, না না দিদি, তুই কি বলছিস বলতো? তখনই এলা বলে, শোন, তুই আমার বোন, তোকে না আমি ভালো করে চিনি। তুই ভাবছিস আমি চলে গেলে এই বাড়ির মালকিন তুই হতে পারবি, তাই তো? আসলে আমিও চাই। আমি সংসারটা করতে পারিনি বলে কি হয়েছে? তুই এই সংসারটা মন দিয়ে কর। তুই এই বাড়ির মালকিন হ। তুই সবার খেয়াল রাখ। তার জন্য না, আমি থাকতে থাকতেই সব কাজগুলো আস্তে আস্তে শিখে নে, দেখে নে। তখন ঐশী খুশি হয়ে যায়। তারপর দাদু আসে। এলার বানানো লুচি আর তরকারি দেখেই খুশি হয়ে যায় দাদু আর বলে, নাও নাও, খেয়ে নাও, খেয়ে নাও, মজার মজার রান্না। আর তো মাত্র ৩ সপ্তাহ। তখন ঠাম্মি বলে, তাতে কি হয়েছে? তারপরেই আমার গোড়া দাদু ভাইয়ের জন্য এই যে সুনানাকে আনবো, ও তো আমাদের আরো ভালো ভালো রান্না করে খাওয়াবে। কি খাওয়াবে তো? তখনই নেহা ঘাবড়ে যায় আর বলে, হ্যাঁ হ্যাঁ, শুধু বাঙালিয়ানা কেন, চাইনিজ, ইটালিয়ান আরো কত রকম রান্না করে খাওয়াবো। তখন দাদু বলে, হ্যাঁ, তাই তো। তখনই দেখা যাবে নেহা বলে, আচ্ছা ঠাম্মি, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল। তখন ঠাম্মি বলে, কি? তখন সুনয়না বলে, আসলে বিয়ের কথাটা এত তাড়াতাড়ি হয়ে গেল না, তাই আমি তো কাউকে কিছু বলতেই পারলাম না। তাই আমি ভেবেছিলাম যে আজকে তো এখানে পয়লা বৈশাখের একটা উৎসব, আনন্দ হবে, পার্টি হবে। তাই আমার বন্ধুদের যদি ডেকে নেই, পার্টি হয়ে যেত। তখন ক্রিস বলে, না, এই পয়লা বৈশাখে আমাদের বাড়িতে কোনো রকম কোনো পার্টি হয় না। তখন গোরা বলে, হ্যাঁ, কোনোদিন হয়নি আর হবেও না। তখন দাদু বলে, কেন? কেন হবে না? এবার হবে, পার্টি হতেই হবে। তখন গোরা বলে, মানে? তখন দাদু বলে, হ্যাঁ, তুমি যাকে বিয়ে করছো তার মন তো আমাদের রক্ষা করতে হবে, তাই না? শুনে না চাইছে যে পার্টি হোক, তাই আমিও চাই পার্টি হোক। তুমি যাকে যাকে বলার বলে দিও। তখন তো এলা এই কথা শুনে চমকে যায়। তখন মেঘনা বলে, দাদু, তুমি? তখন গোরা বলে, যেটা কোনোদিনও সম্ভব হয়নি সেটা এবার কেন হবে? তখন দাদু বলে, সব নিয়ম তো আর আগের মতো চলতে পারে না। তাই নিয়ম তো সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে হয়। আর তাছাড়া তুমি যাকে ভালোবাসো, বিয়ে করবে বলে সবার সামনে বলেছো, তার মন রক্ষা করতে হবে না আমাদের? তার মনের কথাও তো আমাদের শুনতে হবে। তার ইচ্ছেগুলো তো পূরণ করতে হবে। কদিন পরে সে এইবারে বউ হবে, তাই না? তখন তো এলা এ কথা শুনে খুব কষ্ট পায়। ওইদিকে নেহা ভীষণ খুশি হয়ে যায়। তখন এলা মনে মনে বলে, তার মানে এইবারে সবাই আস্তে আস্তে সুনেনাকে বউ হিসেবে মেনে নিচ্ছে। আর দাদুও, আমি তো ভাবতেই পারছি না। তারপরে এলার হাতে গরম তরকারি পড়ে গেলেই গোরা আসে দেখার জন্য। তখন এলা বলে, দেখতে হবে না, আমারটা আমি সামলে নিতে পারবো। তখন তো এই কাণ্ড দেখে সবাই অবাক হয়। তখন দাদু বলে, হ্যাঁ হ্যাঁ এলা মা, তোমাকেও কিন্তু নিজেকে সামলে নিতে হবে। আর তো মাত্র কয়েক সপ্তাহ পরেই তোমাদের ডিভোর্স হয়ে যাবে। তারপরেই কিন্তু নিজের সবকিছু নিজেকেই দেখতে হবে। তখনই দেখা যাবে মামুনি চলে আসার এসে বলে, আমি কি একটু দেরি করে চলে আসলাম? তখনই এলা বলে, না না মামুনি, একদম ঠিক সময়ে এসেছো। আমি সবকিছু করে দিয়েছি। তোমার শরীরটা এখন কেমন আছে? তখন মামুনি বলে, এখন ঠিক আছে। তখন নীলা বলে, তোমার তো রাতে বেশি ঘুম হয়নি, তাই না? তখন মামুনি বলে, হ্যাঁ, শরীরটা একটু ভালো লাগছিল না, তাই। তখন এলা বলে, মামুনি, তুমি তো রাতে বাড়ি থেকে বেরিয়েছিলে, তাই তো? তখন তো এই কথা শুনে মামুনি ভয় পেয়ে যায়। চমকে গিয়ে এলাকে বলে, না না, আমি তো বেরোইনি। আমি আবার কোথায় যাব? তখন এই কথা বলে মামুনি সরে গেলেই এলা বলে, মামুনি আমার কাছে লুকোলো কথাটা, কেন লুকোলো কিছুই তো বুঝতে পারছি না। তখনই বিক্রম এলাকে ফোন করে আর বলে, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে, আপনি আসুন। তখনই এলা বিক্রমের সঙ্গে দেখা করতে যায় আর বলে, বলুন, কি দরকারি কথা? তখন বিক্রম বলে, জানেন তো ম্যাডাম, একটা আশ্চর্যজনক কথা জানতে পেরেছি। তখন এলা বলে, কি? তখন বিক্রম বলে, আপনাদের বাড়িটা
যে কিনেছে সেই মহিলা কে আপনি জানেন? তখন এলা বলে, কে? তখনই বিক্রম বলে, সে হলো আপনার হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ড সুনেনা, তার মা। তখন এলা বলে, কি? সুনেনার মা? তার মানে মৈনাক স্যার আর নেহা মিলে এই সব কিছু করেছে আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে। আমাদের বাড়িটাকে ওরা নিলামে তুলে দিল। আমি না কিছুতেই বুঝতে পারছি না কি করব আমি। তখনই বিক্রম বলে, আপনি চিন্তা করবেন না। তবে ওই মহিলা কিন্তু খুব পাওয়ারফুল। তার সঙ্গে লড়াই করতে হলে অনেক সমস্যা আসতে পারে। তখন এলা বলে, যাই হোক না কেন, আপনি শুধু আমাদের বাড়িটা ফিরিয়ে দিন। আপনার যত ফিস হয় সব আমি দিয়ে দেব। আমি চাকরি খুঁজে অনেক কষ্ট করে আপনাকে দিয়ে দেব। তখনই বিক্রম বলে, আরে ম্যাডাম, ফিসের কথা তো পরে হবে, তাই না? আগে আগে তো বাড়িটা বাঁচাই। আইসক্রিম খাবেন? তখন এলা বলে, আইসক্রিম? তখনই বিক্রম বলে, হ্যাঁ, আইসক্রিম খেতে খেতে কথা বললে না খুব ভালো লাগবে। আর আপনার জন্য একটা সারপ্রাইজও আছে। এই বলে বিক্রম আইসক্রিম আনতে যায়। ওইদিকে বিক্রমকে বারবার করে গোরা ফোন করতে থাকে, কিন্তু বিক্রম কিছুতেই ফোন ধরে না। তখনই গোরা পিছন থেকে দেখতে পায় যে এলা আর বিক্রম আইসক্রিম খাচ্ছে। তখন রিমু বলে, এ কি দাদা ভাই, মিস্টার মুখার্জি, তোর ফোন না ধরে এখানে তো দেখছি বৌদিমণির সঙ্গে আইসক্রিম খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিছুই বুঝতে পারলাম না, বৌদিমণির সঙ্গে ওনার এত কিসের ভাব? তখন গোরা এই কথা শুনে বলে, আমি দেখছি তো। তারপরে গোরা সঙ্গে সঙ্গে আবার ফোন করে। তখন বিক্রম ফোনটা রিসিভ করলেই গোরা বলে, এ কি মিস্টার মুখার্জি, আপনাকে আমি ফোন করছি, আপনি ধরছেন না কেন? তখন বিক্রম বলে, দেখুন, আমি একটা পার্সোনাল কাজে ব্যস্ত আছি, আপনার সঙ্গে পরে কথা বলবো। এই বলে ফোনটা রেখে দেয়। তখনই গোরা বলে, ফোনটা কেটে দিল। তখন রিমু বলে, কত বড় সাহস, আমার বৌদিমণির সঙ্গে আইসক্রিম খাচ্ছে, আবার বলছে কিনা যে পার্সোনাল কাজ। ওনার এটা পার্সোনাল কাজ হয়ে গেল দাদা ভাই। তারপর দেখা যাবে বিক্রম এলাকে বলে, কি আইসক্রিমটা ভালো লাগছে তো? তখন এলা বলে, হ্যাঁ মিস্টার মুখার্জি, ভালো লাগছে। তারপরে দেখা যাবে বিক্রম বলে, আপনার জন্য না একটা প্রপোজাল আছে। আপনি তো চাকরি খুঁজছেন, তাই না? আপনার জন্য আমার কাছে একটা চাকরি আছে। আপনি ডিভোর্সের ক্লায়েন্টদেরকে কাউন্সিলিং করবেন। তখন এলা বলে, কাউন্সিলিং করব? তখনই এই কথা শুনে বিক্রম বলে, হ্যাঁ, আপনার থেকে ভালো কাউন্সিলিং কেউ করতে পারবে না। সেদিন যেইভাবে আমার ক্লায়েন্টদেরকে কাউন্সিলিং করে দিলেন, ওর তারপরেই তো আমার ক্লায়েন্ট খোরপোশ দিতে তার বউকে রাজি হয়ে গেছে। ওইদিকে গোরা বলে, এত হেসে হেসে কি কথা বলছে? কিছুই তো বুঝতে পারছি না, কিছু তো শুনতেও পাচ্ছি না। এত কিসের কথা মিস্টার মুখার্জির আমার বউয়ের সঙ্গে? ওইদিকে রিমো দাদুকে ফোন করে বলে, দাদু, একদম প্ল্যান সাকসেসফুল। ওইদিকে এলা বলে, কিন্তু মিস্টার মুখার্জি, আমি কি পারবো? তখনই এই কথা শুনে বিক্রম বলে, হ্যাঁ অবশ্যই আপনি পারবেন। তাই আপনি এখন থেকে আমাকে আর মিস্টার মুখার্জি বলে ডাকবেন না, বিক্রম বলে ডাকবেন। তখন এলা বলে, ঠিক আছে, আপনি যেমন কত বড় উপকার করলেন। তখন বিক্রম বলে, তাই আপনি চিন্তা করবেন না, আপনার যে ট্যালেন্ট, আপনি ঠিক পারবেন। আপনার থেকে ভালো আমি কাউকে পেতাম না। ঠিক তখনই বিক্রমের কাছে ফোন আসে। তখন বিক্রম বলে, আমার গাড়িটাও তো সার্ভিসিং এর জন্য দিয়েছি, কি করব আমি? তখন এলা বলে, হ্যাঁ এখন তো গাড়িও পাবেন না। তখন বিক্রম বলে, আপনার স্কুটি আছে তো, আমাকে পৌঁছে দেবেন, আর আপনার প্রথম ক্লায়েন্টের সঙ্গে আপনার দেখাও হয়ে যাবে। তখন এলা বলে, চলুন। এই বলেই নিজের স্কুটি করে বিক্রমকে নিয়ে যেতে থাকে এলা। ওইদিকে গোরা দৌড়ে গাড়িতে যায় আর বলে, ওই স্কুটিটাকে ফলো করো। ওইদিকে রিমু বলে, কি ব্যাপার দাদা ভাই, স্কুটি ফলো করে আর কি হবে? ওইদিকে খুব আনন্দ করে বিক্রম আর এলা কথা বলতে বলতে যায়। এদিকে গোরা হিংসায় জ্বলতে থাকে। তারপরে দেখা যাবে এলা চেম্বারে গেলে ডিভোর্সের দুজন ক্লায়েন্টকে দেখে এলা তাকিয়ে থাকে। ওরা স্বামী স্ত্রী, কিন্তু ডিভোর্স চায়, কিছুতেই দুজনের মধ্যে মিলছে না। তখন এলা বলে, হ্যাঁ তাই তো, আপনি ওনার সঙ্গে সংসার করবেনই বা কেন? আপনি এত সুন্দর দেখতে, আর আপনার হাজবেন্ড টাকা পয়সাও তেমন নেই, উনি তো দেখতেও ভালো না। তখনই সেই বউ নিজের স্বামীর নামে এসব কথাবার্তা শুনে সহ্য করতে না পেরে এলার উপর রেগে যায় আর বলে, আপনি জানেন আমার স্বামী দেখতে একদম শাহরুখ খানের মতো ছিল? তখন এলা বলে, হ্যাঁ বুঝলাম, আপনার স্বামী শাহরুখ খানের মতো ছিল, কিন্তু আপনাকে বা বিয়ে করলো কেন? তখন তো সে রানী মুখার্জি বা কাজল এরকম কাউকে বিয়ে করতে পারতো। তখন ওই মেয়ের হাজবেন্ড বলে, আপনি জানেন বয়সকালে ও কিরকম ছিল দেখতে? খুব সুন্দর ছিল, চোখ একদম ফেরানোই যেত না। তখন এই দুজনের প্রশংসায় একদম ভাসতে থাকে। তখন এলা তাকিয়ে তাকিয়ে শুনতে থাকে। তারপরে দেখা যাবে এলা বলে, দেখেছেন, আপনাদের মধ্যে না এখনো সে ভালোবাসাটা রয়ে গেছে। হয়তোবা সময়ের সাথে সাথে সেটা চাপা পড়ে গেছে, কিন্তু এখনো আপনারা দুজনের যে দিকগুলো দেখে ভালোবেসেছিলেন সেই দিকগুলোকেই ভালোবাসেন। তাই আপনাদের বলছি কি, একটু না নিজেদেরকে নিজেরা সময় দিন। বাচ্চাদেরকে কারো কাছে রেখে তারপর একটু সেকেন্ড হানিমুন করে আসুন। দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে, আর ভালোও লাগবে। ওইদিকে বিক্রম এলার কথা শুনে মুগ্ধ হয়ে যায়। তখনই সেখানে অরিন্দম সান্যাল আসে আর এসেই বলে,
স্যার, আমি অরিন্দম সান্যাল। আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছি। তখন অরিন্দমের নাম শুনেই এলার কেমন যেন সন্দেহ হতে থাকে। অন্যদিকে পার্টিতে এলাকে দাদু বলে, "আমি তোমার জন্য ভালো পাত্র জোগাড় করেছি। আমি আশা করছি তাকে তুমি রিজেক্ট করবে না।" তখনই সেখানে বিক্রম এসে দাঁড়ায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট